এই যে দেখেন একদমই গাছ সমসম করা ভিটা, বড় বড় সব গাছ। এমন কোনো দিন নাই যে সাপ দেখিনি, এমন কোনো দিন নাই, প্রতিদিনই সাপ দেখা হয়। কিন্তু আমরা ওর ক্ষতি করি না, ওরা আর সাপগুলা মারেন না? কিছু মারবো। এই ইঁদুরটা কিন্তু মনে হয় ওকে সাপে কাটছে। পিঠের উপরে দেখেন বড় বড় দাঁতের দাগ এখানে দেখা যাচ্ছে, হয়তো সাপের হাত থেকে পালিয়ে চলে আসছে। এখানে ভয়ঙ্কর এই জায়গাগুলো, প্রচুর পরিমাণে সাপ এখানে বের হয়। আর এই জমির থেকে একজন মারছিল, তাই 15 দিন পর মারা গেল। কিন্তু তাই ওই জ্বরে, ওই যেদিন মারছে সেদিন জ্বর হয়, আর 15 দিন পর সেই লোকটা মারা গেল। অনেক ডাক্তার চিকিৎসা করতে কিন্তু ভালো হয়নি, ভালো হয়নি না। ওই যে দেখেন গাছের উপরে কিন্তু সেই লাল নিশান টেঙে দেওয়া হয়েছে যে এটা একটা ভয়ঙ্কর স্থান, এখানে কেউ সহজে কেউ আসবেন না। যদিও আসেন অবশ্যই 2-4 জন সাথে করে আসবেন, একা একাই কিন্তু কেউ এখানে আসা যাবে না। ওই যে দেখেন উঠতেছে গাছের উপরে লাল বড় নিশান, দেখেন ওই যে দেখা যাচ্ছে। দুইজন মরে গেছে, একজন মরে গেছে, এই কারণে ওর নিচে খোঁড়া আছে মূর্তির লোপে। অন্ধকার রাত্রে এই গড়ের পর্যন্ত বেড়ান যায়, কিন্তু একটু আলোকিত হয়। ওরে সর্বনাশ! এটা একটু আলোকিত হয়, আলোকিত হয় না একটু। বগুড়ার মহাস্থানগড় বাজার থেকে এখন রওনা দিয়েছি বিষপত্তন ভিটার দিকে। স্থানীয়দের বিশ্বাস এই জায়গাটি পৃথিবীর সব সাপের বিষ জমা থাকার কেন্দ্রবিন্দু। শোনা যায় যারা এখানে ক্ষতি করতে গিয়েছিল তাদের নাকি হয়েছে করুণ মৃত্যু। সেই ভয়ে আজও অনেকে এই জায়গার আশেপাশে যেতে সাহস পায় না। এখন আমি ভ্যানে করে এগিয়ে যাচ্ছি কালীদহ সাগর আর পদ্মা দেবীর রহস্যময় বাড়ির দিকে। রাস্তার দুই ধারে রয়েছে নিস্তব্ধতা, যেন প্রতিটা গাছ, প্রতিটা বাতাস এই স্থানটার শত বছরের রহস্য আগলে রেখেছে। চলুন আপনাদের নিয়ে যাই সেই ভয়ঙ্কর আর অলৌকিক গল্পের জগতে। ভিউয়ার্স দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি যে মহাস্থানগড় যে মাস্টার পাড়া, সেই মাস্টার পাড়া। এখন যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা পর্যন্ত কিন্তু ভ্যান আসছে। এই যে যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাতে পর্যন্ত কিন্তু ভ্যান আসছে। আর এরপর থেকে আমাকে এই যে এই রাস্তা যেটা আছে এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, একদম ভাঙাচোরা রাস্তা। এই 2-4টা বাড়ি পার হলেই হয়তো আমি এখন এই কালীদহ সাগরের যে জায়গাটা সেটা দেখতে পাবো। চাচা, এই যে বিষপত্তন ভিটা কত দূর এখান থেকে? এই তো অল্প হবে না, অল্পই হবে না। কি ওটা কি ওখানে কি থাকতো, মানে সাপ নাকি থাকতো আগে? ওটা সাপেরই জায়গা আর কি। হ্যাঁ, ওটা এখনো সাপ আছে, এখনো আছে, এখনো আছে, মাঝে সাঝে বাড়ায়। ওই জায়গায় খনন করে মানুষ, মাটি টাটি কাটতে পারে। আমরা বুদ্ধি বয়সে কেউ হাত দেয়নি। এই যে গ্যাসের লাইন আলারা, হ্যাঁ, এর কিছু ক্ষতি হয়েছে না? ক্ষতি হয়েছে, মারা বলে গেছে দুইজন মারা গেছে। এটা খুব গাঁওজিরি করছে। ওরে বাবা, আমরা নিষেধ করছি যে ভাই তোমরা এত দূর আসো না, দরকার তো নেই তোমাকে, যেটুকু দরকার যে জমি দেয় তোমরা যাতায়াত করছো করো। তুমি বলছো হ কত দেখে নো, আর তো এটে এক তল দিয়ে মেঘু বাড়িতে তুলে নিলাম। ওই গাঁওজুরি করছে, মারাও গেছে। আমি এখন যে জায়গাতে যাচ্ছি সেই জায়গায় আসলে পৃথিবীর যত সাপ নাকি রয়েছে সেই সাপের বিষ সেখানে জমা রয়েছে। সেটাকে বলে বিষপত্তন ভিটা বা বিষমর্দন। একদম যে কালীদহ যে সাগর রয়েছে সেই কালীদহ সাগরের পাশেই। তো এই জায়গা নিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটে। যারাই নাকি ওখানে অবহেলা করে বা দুষ্কৃতিকারী যারা যায় তাদেরই বড় ধরনের কোনো ক্ষতি হয়। এই যে দেখেন একদমই যে গ্রামের রাস্তা, এটা কিন্তু আমি এখন একদম গ্রামের শেষ প্রান্তে চলে আসছি। এখান থেকে আমাকে একটু মাঠের ভিতর দিয়ে যেতে হবে। একদম দেখেন যে গ্রামের যে মেঠো পথ, মাঠের ভিতর দিয়ে রাস্তা, এবং এখানে সুন্দর শাকসবজি লাগানো হচ্ছে। এইগুলো মনে হয় যে বাঁধাকপি, না? এই যে দেখেন মাঠ ভর্তি ক্ষেতের আল দিয়ে এখানে বাঁধাকপি লাগানো হয়েছে। এই বাঁধাকপিগুলো দেখতে দারুণ লাগতেছে। কিন্তু
ভিউয়ার্স দেখেন একদম যে মাঠের ভিতর দিয়ে আমি এখন যাচ্ছি, চারপাশে কিন্তু যে রবি শস্য যেগুলো বলে আলু, সরিষা, তারপর যে বাঁধাকপি, ফুলকপি, এই ধরনের যে শীতকালীন যে সবজি, এই সবজিগুলো কিন্তু লাগানো হয়েছে এই জমিগুলো দিয়ে। এই দেখেন এইটাতে আলু লাগানো হয়েছে, তারপর এই যে সামনে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলকপি লাগানো হয়েছে। দারুণ লাগতেছে, দেখেন মাঠ ভর্তি যে শস্য ক্ষেত, খুবই সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন উঁচু যেই দিক দিয়ে হেঁটে যাচ্ছি আমি, মাঝখান দিয়ে ড্রেন করা হয়েছে। এই ড্রেন দিয়ে যে জমিগুলোতে যে শস্যগুলো লাগানো হয়েছে সেইগুলোতে কিন্তু সেচ দেওয়া হয়। এই যে দেখেন এই জমিগুলোতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে। ওই যে যে ওখানে বিষপত্তন ওখানে বাবা, ও তো ওখানে না, ওখানে সাপ বাড়াচ্ছিল বহুত, হ্যাঁ, কিন্তু সাপটা মানুষের ক্ষতি করেনি। আচ্ছা, এই বন্ধু বহুত বড় বড় সাপ, তাই না? হ্যাঁ, ওইগুলো সাপ কি আপনারা মারছেন? না 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 না, কেউ মারেনি, ওইগুলো সাপ মারে। আর এই জমির থেকে একজন মারছিল, তাই 15 দিন পর মারা গেছে। ওরে সর্বনাশ, ওই একটা সাপ মারছিল, হ্যাঁ, কিন্তু তাই ওই জ্বরে, হ্যাঁ, ওই যেদিন মারছে সেদিন জ্বর হয়, আর 15 দিন পর সেই লোকটা মারা গেছে। অনেক ডাক্তার চিকিৎসা করতে কিন্তু ভালো হয়নি, না। ওখানে কোনো ধন রত্ন আছে নাকি? আল্লাহ পাক জানে বাবা, শুনি যে মহাস্থান পৃথিবীর 2.5 দিনের খোরাক আছে, কোথায় যা জানা আল্লাহ পাক জানে। এই একটা জানা যায় কি, শোনো, অন্ধকার রাত্রে এই গড়ের পর্যন্ত বেড়ান যায়, কিন্তু একটু আলোকিত হয়। ওরে সর্বনাশ, হ্যাঁ, এটা একটু আলোকিত হয়, আলোকিত হয়, হ্যাঁ, একটু, যে অন্ধকারটা ওটা বোঝা যায় না। না 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 না, এমনি অন্ধকার রাতে, অন্ধকারে তো একটু আলোকিত হয়, এইরকম বোঝা যায়। আচ্ছা, এই যে দেখেন যে এই এলাকাগুলোতে একসময় যে বড় ধরনের স্থাপত্য ছিল, বড় ধরনের যে অবকাঠামো ছিল, সেইটা কিন্তু জমির যে আকার বা সাইজ দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন মোটা মোটা সব আইল, তারপরে যে দেখেন একটা ভিটার মতো জায়গা, এইদিকে আবার নিচু জায়গা, এগুলো কিন্তু অনেক উঁচু ছিল আগে। তো এই অঞ্চলে নাকি এখনও মানুষ যেটা বলে যে অন্ধকার রাত আসলে নাকি এইগুলোতে অনেক সময় তারা বিভিন্ন ধরনের আলো দেখতে পায়। কারণ এই মহাস্থানের যে ভিটাটা রয়েছে, পুরো অঞ্চলটাই একটা রহস্যিক এবং অলৌকিক একটা জায়গার মতো হয়ে আছে। এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র দেখতে পায়। তারা বলে যে এই অঞ্চলে আমরা যদি উঁচু কোনো মাটি বা কোনো ঢিবি আমরা দেখি, সেইগুলো আমরা কোনো দিন ক্ষতি করি না। আর সবচেয়ে বড়, এখানে মাঝে মাঝেই খুব বড় বড় ধরনের একটা করে সাপ বের হয়, যে সাপগুলোকে কিন্তু তারা মারে না। আর যারা ওই সাপগুলোকে মারে সেই সমস্ত লোকজন কিন্তু আবার পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারে না, বিভিন্ন সময় তারা মারা যায়। এই যে দেখেন একদমই গা সমসম করা ভিটা, বড় বড় উঁচু উঁচু সব ভিটা, বড় বড় সব গাছ, পুরাতন গাছ। দেখেন কান পাতলে কিন্তু আপনারা এই ঝিঁঝি পোকার ডাক শুনতে পাবেন। একদম নিস্তব্ধ জঙ্গল। এই রে বাপরে, যে দেখেন কতগুলো বাদুর গাছ থেকে উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে। একদম গা সমসম করা যে ভিটা, ঘন জঙ্গলে চারপাশে ছেয়ে গেছে, এইরকম একটা ভিটা চারপাশে। আপনার বাসা তো এখানে? বাসা এই পাশে না? আচ্ছা, এখানে যে ওই যে যে বিষপত্তন যে ভিটাটা আছে, ওই জায়গার নাকি যারা ক্ষতি করতে আসে, ও তাদের নাকি সমস্যা হয়, মরেই গেছে। দুইজন মরে গেছে, একজন মরে গেছে। এই কারণে ওর নিচে খোঁড়া আছে, মূর্তির লোপে। আচ্ছা, ও মানে ওখানে মূর্তি উঠানোর জন্য গেছে, খুঁড়িয়েছে বিরাট করে, একটুখানি জায়গা খুঁড়ছে। আচ্ছা, খোঁড়ার পরে তলে গেছে, মানা করছে, মানুষে শোনেনি না। আচ্ছা, না শুনে খুঁড়েছে, পাশে কিনা জানি না সঠিক। আচ্ছা, কিন্তু 3 দিন পরে এই পাটতলের উপরে মধ্যে 7টা ফালি ঢুকে আসলে পেটে, এমনিতি কোনো কিছু নেই, সাধারণ এমনিতি 7টা ফাল লাগে, 7টা ফালি পেটের মধ্যে আসলে। আচ্ছা, শোনা যায় যে ওই দিক দিয়ে নাকি একটা গ্যাস পাইপ, ও গ্যাস পাইপ গেছে, হ্যাঁ, ওই গ্যাসের ছেলে পেলে নাকি 2জন নাকি হুংজুগুলি করে, যখন গ্যাসের পাইপ যায় এমন তাই ঘুরে যাচ্ছে। আচ্ছা, আসার সময় যখন ওটি খুঁড়বার ধরে, তখন আমি ড্রাইভারকে ডাক দিন, ভাই শোনেন তো, আপনি কি এই
এই যে আপনি যে কাল 20-15 না খুঁড়িচ্ছেন বাঁচবেন তো তাই আমি বন্ধ করলাম বুঝলেন না ভয় করলাম ভয় করে নামলো হ্যাঁ নামে আমি করছি ভাই কি হচ্ছে আমার আমি করছি রে 20 পত্তন অন্য কিনে জিনিস লয় যে তুই গাওজারি দিয়ে খুঁড়ে দেবো তুই আর খুললে না বাবু রেস্ট নিল তো ওরই একটা সামচল হয়তো ওই মানে ওরই উপরালা হ্যাঁ উনি এখন করছে যে কে গাড়ি থামা লাগা তো করছে আমি পারবো না আচ্ছা তো কারবার কাছে কল দিল কল দিয়ে করছে না আপনার খুঁড়তে হবে তখন আমি এখন 2-3 বার মানা কোনো শুনলো না না শুনে খুঁড়ে গেছে তার 2 দিন পরেও নেই তার মানে যখন মারা গেছে তখন কাউকে জানায়নি আচ্ছা জানালে তো খুঁড়বে পারবে আর কেউ মরে গেল যাওয়ার পরে আবার খুঁড়লো খোঁড়ার পরে গোটাল পাতার জয়েন্ট দিয়েছে ওটি আর জয়েন্ট হয় না আচ্ছা 13 দিন যাবত ওই জয়েন্ট দেয় না তা আমি ওটি ওই মাটি আছে বুঝছেন বহুতখানি জায়গা লিখছে মাঠ করছে সে মাঠ ধান কোপাচ্ছে মনে হচ্ছে ইঞ্জিনিয়ার হবি উনি এসে আমাকে জিজ্ঞাসা করছে যে ওকে ভাতও খাইছি বাপু ওরা যে ভাতটা নিয়ে আসে অনেক ভাত বাঁচে ওইগুলো ভাতও খাই আমি দিছে আমাকে মেলা দিন খাইছি ওটি সেদিনও খাইছি খাওয়ার পরে আমাকে করছে যে ভাই এ ঘটনা কি দেখেন তো যে এই যে জয়েন্ট দিচ্ছি সে জয়েন্ট আর মিলিচ্ছে না কি কারণ তা আমি এখন করছি শোনেন আপনি যে কোনো জিনিস মানুষ করবেন 13 দিন পর 13 দিন খাটেই গেছে যে কোনো জিনিস মানুষ করবেন মানুষ করা মাত্রই আসে জয়েন্ট দিবেন একলা হইবি আচ্ছা মানে 13 দিন পরে মানত করতে হবে মানুষ পারিনি 13 দিন পরে তখন আমার কাছে জিজ্ঞাসা করছে আচ্ছা যে এখানে কি আছে যে আমার ভাই এই ঘটনা হচ্ছে আমি করছি এটাকে মানুষ করে যায় জয়েন্ট দিবা কারণ লেগে দিবি আচ্ছা জিনকা সুইচ দেয় জিনকে সেই হবি তুই শুনছে শোনার পরে আমি তো 10টা 8টা 9টার কমে আসি না বাইরে আসে দিদি একটা গাড়িও নেই মানুষ করে কি মানুষ করতে করার পর জয়েন্ট দিয়ে গাড়িগুলি নিয়ে চলে গেছে হ্যাঁ এখানে এমন কোন অহংকার করতে হবে মারা গেছে একটু মারা গেছে উঠে বেড়ে মারা গেছে বাপ রে বাপ ওটি মিশিংকি ডাবে গেছিল মিশিংকি ডাবে গেছিল পরে 3 দিন না 4 দিন ইয়েলি এসে তাক তুলিছে মানে এখানে হচ্ছে কি এর কি করার মতন জায়গা না বুঝতে পারছি আমরা কিন্তু ওখানে যা গুন্ডমি ফাইলেমু যে করা যে হ্যাঁ বাল থসে পর আবাদ করে খামো তা কিন্তু চলবে না এই ধরনের না এই ধরনের কাজ করা যাবে না আর আমরা ওখানে যাই অটোমেটিক যাই বসে থাকি হাতে গল্প করে সুদ থাকি কিন্তু আমাকে কোনো ক্ষতি করেনি এইগুলা করলে কিছু হবে না না কিন্তু যদি আপনি জোর করে কিছু করবেন জোর করে উদ্দেশ্য নিয়ে গেলেই সমস্যা হয় হ্যাঁ ওরে বাপ রে শোনা যায় নাকি ওখানে নাকি পৃথিবীর সমস্ত সাপের বিষ নাকি জমা আছে করে সাপের বিষ জাল দেয় বুঝছেন সে জাল দিতেইছে খালি জাল দিতেইছে ওখানে সেটা আছে হ্যাঁ সেটা দেখে ওই আগেকার লোকেরা করছে এখন সেটার উপরে দেখতেছি এগুলা তো একদম বন বাঁধারে ভরা বড় বড় ভিটা এগুলাতে কি সাপ টাপ বহুত এমন কোনো দিন নাই যে সাপ দেখিনি এমন কোনো দিন নাই প্রতিদিনই সাপ দেখা হয় কিন্তু আমরা ওর ক্ষতি করি না ওরা আর সাপগুলা মারেন না কিছু মারবো ওই কি ক্ষতি করছে ওই আমাকে দেখে তো চলে গেল আর যদি নাও যায় দেখার ইচ্ছা থাকলে ধানে ফেলে আলতে যাচ্ছে আপনি বেছে বেছে দেখে যাচ্ছেন সমস্যা নেই অসুবিধা হয় না আর দ্বিতীয় কথা সব তো সাপ না কিছু কিছু মানুষ রূপেও সাপ আছে বুঝলেননি এই জন্যে এই ধরনের জিনিস আমরা করি না হাতে অরিজিনাল সাপ মারবে কিছু ডুপ্লিকেট মারি বসে থাকুন তখন জামা করে কি থাকা কঠিন হয় এই জন্যই আমরা মারিনি বুঝতে পারছি গোমার সাপ যদি হয় তো একটা আঁকিল নিয়ে মারলেন যেহেতু কাল মারা লাগবে এটা হাদিসে আছে আঁকিল নিলেন কেন একটা মান্য চলে যায় যাক না জানা যাক আমার মনে হয় চলে যাও ছোটবেলা থেকে এই কাহিনীগুলো দেখে আসছেন আমার বাবা প্রিয় কয়ে গেছে আমরাও কয়ে যাচ্ছি আমরা দেখি উঠতেছি আচ্ছা খালি এটা তো ও 20 পত্তন আছে কালিদর সাগর আছে মানে ওটা কালিদর সাগর আছে হ্যাঁ এটা কিন্তু বাতরা অলরেডি জাম হয়ে গেছে বাতরা হ্যাঁ তাছাড়া বাতরা ওটা কি ওই যে একটা ঘর ওটা মানুষের পাবলিসিটি না ওটা না যে এটার সাথে লাগা হ্যাঁ ওটা হচ্ছে পদ্মা ওটাও পদ্মা হ্যাঁ এটা হচ্ছে 20 পত্তন আর ওটা হচ্ছে ধোপার ঘাট না হ্যাঁ ওই যে আপনার পিড়েত করে থিয়ে যে কাপড় ধুচ্ছিল সেই ঘাট ওইটা সেই ঘাট ভিউয়ার্স দেখেন এই যে এলাকার যে এই যে চাচা রয়েছে
উনি এই জায়গা সম্পর্কে যে লোমহর্ষক যে বর্ণনা দিল, এটা শোনার পরে কিন্তু আমি একদমই হতভম্ব হয়ে গেছি। আমার গায়ের লোম একদম শিউরে যাওয়ার মতো অবস্থা, যে এই জায়গাগুলোতে নাকি প্রচুর পরিমাণে, দেখেন এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে সাপ বের হয়। এবং ওই যে উঁচু যে ভিটাটা দেখতেছেন, ওইটাই হচ্ছে সেই বিষপত্তন ভিটা। ওই জায়গাতে ঘটে অলৌকিক সব ঘটনা। কেউ যদি গায়ের জোরে যদি ওখানে কেউ কিছু করতে যায়, তাহলে তার অবধারিত মৃত্যু হয় ওখানে। কিছুদিন আগেও নাকি সেখানে একজন ছেলে যে গুপ্তধনের আশায় সেটা একটা খনন করতে গেছিলো, বা সোনার একটা মূর্তির জন্য সেটা এখানে খনন করতে গেছিলো। যাওয়ার পরে কিন্তু এই জমিগুলোতে হাল দিচ্ছিল পাওয়ার টিলার দিয়ে। সে নাকি দেখেন এই জমিগুলো কিন্তু আবার সমতল জমি, এখানেই সে পাওয়ার টিলার উল্টে গিয়ে 7-8টা ফলা নাকি তার বুকের ভিতরে বিঁধে যায়। সে ওইভাবে একদম মৃত্যুবরণ, সে অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুবরণ, যে অ্যাক্সিডেন্টালি যে মরণ, সেই মরণটা তার কিন্তু হয়েছে। এছাড়া ওর পাশ দিয়ে চলে গেছে হচ্ছে গ্যাস লাইন। যখন এই গ্যাস লাইন যখন খনন করতে আসে, তখন যারা ইঞ্জিনিয়াররা ছিল তারা এই এলাকার লোকজনদের কাছ থেকে শুনে জানার পরে বলতেছে যে এখানে আমরা ওইভাবে খনন করতে পারবো না, একটু ধৈর্য ধরো, যে কী করা যায়। তো এই কথাগুলো তাদের যে আবার 2জন অ্যাসিস্ট্যান্ট আছে তারা কিন্তু আবার শোনেনি। তারা আবার গায়ের জোরে বলছে যে কি হবে, এটা নাকি আমরা বুলডোজার দিয়ে তুলে নিয়ে গেলেও তাদের কোনো সমস্যা হবে না। তারা ওখানে খনন করছে, খনন করার 2-3 দিন পরেই ওখানে 3-4 জন লেবার নাকি মারা গেছে। তো এই ধরনের অলৌকিক যে ঘটনা এখানে ঘটে। আর স্থানীয়রা বলতেছে যে এই যে জঙ্গলগুলো রয়েছে, এই যে চারপাশ যে জায়গাগুলো রয়েছে, এইগুলোতে রহ প্রচুর পরিমাণে সাপ বের হয়। প্রতিদিনই কিছু না কিছু, কোনো না কোনো সাপ এখানে বের হয়। সেই সাপগুলো কিন্তু ওনারা একটাও মারেন না। এই সাপগুলোকে ওনারা কিন্তু আস্তে আস্তে তাড়িয়ে দেয়। বলতেছে যে সাপের মনে সাপ যায়, আমাদের মনে আমরা যাই, ওই সাপগুলোর কোনো ক্ষতি করি না। আজ থেকে কিছুদিন আগেও নাকি 1-1.5 বছর আগেও একটা সাপ ওখানে বের হয়েছিল। সেই সাপটা নাকি একজন পিটিয়ে মারছে। তো মারার 15 দিন পরে ওই ছেলেটাও নাকি অসুস্থ হয়ে মারা গেছে। বিভিন্ন ডাক্তারকে দেখানো হয়েছে, কিন্তু সেই ডাক্তাররা তার কোনো চিকিৎসাই তারা করতে পারেনি। সে অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই ধরনেরই অবাক করা এবং লোমহর্ষক কাহিনীগুলো আছে। তো চলুন দেখি, ওই এলাকায় দেখা যাচ্ছে যে একদম ঘন ঝোপঝাড়ে ভরে গেছে ওই জায়গাটা। তারপরেও একটু দূর থেকে আপনাদেরকে দেখানো যায় কিনা সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। তো চলুন ঘুরে আসি সেই পদ্মা দেবীর যে বিষমর্তন যে ভিটা, বা বিষমর্দন যে ভিটা, বিষপত্তন ভিটা, অনেকে বলে কালীদহ সাগর, সেই জায়গাটা থেকে ঘুরে আসি। দেখেন কত গাছ ছমছম করা অবস্থা। এই যে ইঁদুরটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইঁদুরটা আমি যখন যাই তখন কিন্তু এই ইঁদুরটা কিন্তু এখানে ছিল না। দেখা যাচ্ছে যে ওকে কয়েকটা আঘাতও করা হয়েছে ঘাড়ের উপরে। দেখেন মনে হচ্ছে যে সাপ মনে হয় একে ধরছিল, বা ও হয়তো সাপের হাত থেকে পালিয়ে এখানে বেঁচে আসছে। দেখেন এটা কিন্তু আর তাজা আছে, কিন্তু এই যে হালকা একটু করে নড়তিছে, কিন্তু মনে হয় সে মারা যাবে। মনে হয় বিষাক্ত কোনো সাপে ওনাকে ধরছে, সেটাই দেখা যাচ্ছে। দেখেন একদমই অন্যরকম একটা অবস্থা। এ জীবন নিয়ে কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন এখানেই, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ছিল না। নিঃশ্বাস কিন্তু ঠিকই নিচ্ছে, কিন্তু ও কিন্তু সরানড়া করতে পারতেছে না। দেখেন এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, ভয়ঙ্কর এই জায়গাগুলো। প্রচুর পরিমাণে সাপ এখানে বের হয়। এই সাপেই কিন্তু একে দংশন করছে মনে হয়। ও আর নড়তে পারতেছে না, মনে হয় বিষ লেগে গেছে ওনার। দেখেন ভিউয়ার্স, একদম গা ছমছম করা কিন্তু ঘন জঙ্গল। আর এই ভিটাটা কিন্তু অনেক উঁচু একটা ভিটা। দেখেন পিছন পাশে একদমই ঘন জঙ্গলে চারপাশে ছেয়ে গেছে। আর এই জায়গায় আসলে পোকা মাকড়, ঝিঝি পোকা, এগুলো ছাড়া কিন্তু আর কোনো কিছু নাই এখানে। একদমই দেখেন বড় বড় গাছ, এই গাছগুলোতে কিন্তু মানে বাদুড়ে বাসা বেঁধেছে। আর এই যে ঘন জঙ্গল, কান পাতলেই দেখেন ঝিঝি পোকার যে ডাক, সেই ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই জায়গাগুলোতে কিন্তু আপনারা একা একা আসবেন না, যদি কেউ আসেন অবশ্যই সঙ্গে কাউকে নিয়ে আসবেন। দেখেন একদম গাছ ছমছম করা অবস্থা, কত উঁচু পাহাড়ের টিলার মতো একটা জায়গা। কারণ এই জায়গাগুলো দিয়ে কিন্তু আমি এখন সেই নিচে যাব, সেই বিষপত্তন ভিটায়। দেখেন কত নিচু এখান থেকে। দেখেন এই জায়গা দিয়ে আপনাকে যেতে হবে একদমই অনেক নিচু জায়গা। এই যে দেখেন আমি যাচ্ছি, এইগুলোতে কিন্তু পা পিছলার একটা সম্ভাবনা আছে। ধীরে ধীরে পা টিপে টিপে হেঁটে যেতে হবে। এই দেখেন অনেক উঁচু পাহাড়ের টিলার মতো জায়গা।
দেখেন একদমই যে এবড়ো থেবড়ো পথ, এই পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। উঁচা নিচা যে ভিটা, সেই ভিটাগুলো দিয়ে এগিয়ে যাচ্ছি। এই জায়গাগুলোতে কিন্তু অনেক সাবধানে পা ফেলতে হয়। চারপাশে জঙ্গল, আশেপাশে কিন্তু জনবসতি ওইভাবে নাই বললেই চলে। তো অনেক সময় বিভিন্ন কীট পতঙ্গ কিন্তু এগুলো দিয়ে ঘোরাফেরা করে। তো সেই জন্যে এই জায়গাগুলো দিয়ে ওইভাবে সাবধানে কিন্তু যেতে হয়। এই যে এখানে দেখেন আবার যে আদা লাগানো হয়েছে, এইগুলো আদা চাষ করা হয়েছে এখানে। এখানে এসে যে জমিগুলো দেখতেছি মনে হয় যে পাহাড়ি যে জনপদ রয়েছে সেই রকম কিন্তু এখানকার জমি জমার যে সাইজ, মানে ঝোপ জঙ্গলের ভিতরে বিভিন্নভাবে বিভিন্ন সময় চাষাবাদ করা হয়েছে। এই যে এই জমিটাতে দেখেন এখানে আবার কিন্তু ওই যে মাসকালাই যেটা রয়েছে, মাসকালাই যেটা দিয়ে ওই ডাল হয় বা কুমড়ো বড়ি যেটা দিয়ে খাওয়া হয়, সেটা কিন্তু এখানে চাষ করা হয়েছে। সেটাও কিন্তু এখানে ভালোই লাগানো হয়েছে। দেখেন উঁচু নিচু যে জমি, আর এই যে ঘন যে ঝোপঝাড়টা দেখতেছেন এটাই মূলত বিষপত্তন ভিটা। আর আরেকটা বিষয় দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার পেছনে যে একটা ক্যানেল বা খাল আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু কালীদহ সাগর বলা হয়, যেটা বেহুলা লক্ষিন্দরের যে শ্বশুর, লক্ষিন্দরের যে বাবার বেহুলার যিনি শ্বশুর, সেই চাঁদ সওদাগর এই কালীদহ সাগরেই কিন্তু উনি সেই ভেলা ভাসিয়ে কিন্তু বাণিজ্য করতে আসতেন। এটাই সেই চাঁদ সওদাগরের যে কালীদহ সাগর, সেই কালীদহ সাগর, এই সাগর দিয়ে উনি ব্যবসা বাণিজ্য করতেন। আর এইটা হচ্ছে বিষপত্তন ভিটা। বলা হচ্ছে যে পদ্মা দেবী যে আছে, যিনি শিবের মেয়ে, এই বিষপত্তন ভিটায় যিনি সাপের দেবী, পৃথিবীর সমস্ত সাপের বিষ নাকি এখানেই উনি জমা করে রেখেছেন। তো এই জায়গাটার কেউ কোনো যদি ক্ষতি করতে আসে নিশ্চিত সে মৃত্যুর কবলে কিন্তু ঢলে পড়ে। দেখেন একদমই ঘন ঝোপঝাড়ে ভরা এই জঙ্গলটা, দেখি যাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এইগুলোতে পা ফেলতেও এক ধরনের ভয় কাজ করে। দেখেন এই যে এই পাশ দিয়ে অনেকে হয়তো হাঁটাচলা করছে। আর এই যে জমি, এই জমিগুলোতে কিন্তু যে মাসকালাই যেটা রয়েছে, সেই মাসকালাই কিন্তু চাষ করা হয়েছে। তো এলাকার লোকজন যেটা বলতেছে যে এই অঞ্চলে প্রচুর সাপ বের হয় এখানে, এই সাপগুলো এখানে ওনারা কেউই কিন্তু মারেন না। এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই বিষপত্তন ভিটা, একদম ঘন জঙ্গলে ছেয়ে গেছে। এর বেশি আর হয়তো একটু আমি আগাতে পারবো, আর হয়তো একটু আমি আগাচ্ছি। দেখেন এই যেখানে আবার দেখেন বড় বড় ধরনের যে ইট, সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একদমই ঘন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ। এই যেহেতু এখন একদম বিকেল গড়িয়ে সন্ধ্যাবেলার সময় হয়ে আসছে প্রায়, এর বেশি এখানে হয়তো আর যাওয়া ঠিক হবে না। ভিউয়ার্স দেখেন আমি এখন যে ভিটার উপরে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে যে বিষপত্তন ভিটা। বলা হচ্ছে যে পৃথিবীর যত সাপ, কীট পতঙ্গ, মাছ, যতগুলো বিষ আছে, যেগুলো সাপের, সমস্ত বিষের উৎপত্তি নাকি এই ভিটা থেকে। দেখেন এখানে বিভিন্ন সময় আর্কিওলজি ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেগুলো থেকে এইভাবে খনন করা হয়েছে, কিন্তু এইগুলো কিন্তু কেউ কিন্তু খনন করতে পারেনি। তারা এসে অল্প কিছুদিন খনন করার পরে এইগুলো কিন্তু আবার সব কিছু ঢেকে দিয়ে গেছে। আর সবচাইতে বড় কথা যে এই যে এই পাশটা রয়েছে, এই নিচ দিয়ে একটা গ্যাস পাইপ দেওয়া হয়েছিল। সেই গ্যাস পাইপ যখন খনন করতে আসে তখন কিন্তু এখানে মানে গায়ের জোরে এখানে কয়েকজন খনন করছিল, সে কয়েকজনে কিন্তু মারা গেছে। এই ঘটনাটা খুব বেশি দিনের কিন্তু না। আর এই জায়গাটার যারাই কোনো ক্ষতি করতে আসছে তাদেরই কিন্তু কোনো না কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে। এটাই সেই বিষপত্তন যে ভিটা। এটাই অনেক সময় যে হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছে, যে বড়ই গাছ যেটা দেখতে পাচ্ছেন, ওই গাছের গোড়ায় কিন্তু তারা এসে পূজা অর্চনা করেন, দুধ কলা এগুলো খেতে দেন। অনেকে এসে এখানে আবার অনেক মানতও করেন, তাদের মানতগুলো হয়তো ফলেও যায় এরকম করে। তো এটাই সেই পদ্মা দেবীর যে বিষপত্তন যে ভিটা, সেই বিষপত্তন ভিটা। এটা দেখেন চারপাশে ঘন ঝোপ জঙ্গলে কিন্তু ভরে গেছে। এই জায়গায় কেউ আসার ওইভাবে সাহস করে না। কেউ কিন্তু এখানে এসে যে এর ক্ষতি সাধন করবে, যে গাছগাছালির যে ডালপালা কাটবে বা
এখানে যে খনন করবে সেইগুলো কিন্তু এখানে কেউ করতে পারে না। কিছুদিন আগেই নাকি একজন ব্যক্তি এখানে আসছিল, এসে সে একটা সোনার মূর্তি বা কোষ্ঠী পাথরের একটা মূর্তি এই ধরনের উঠাবে, সেই জন্য এখানে আসছিল। তো আসার পরে যখন উনি খনন করছিল তখন কিন্তু সে আবার ওই যে ওই জমিগুলো যেখানে আছে ওখানে হাল বচ্ছিল, পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতেছিল, সে কিন্তু ওই মৃত্যুর কবলে কিন্তু ঢলে পড়েছে। পাওয়ার টিলারের প্যাঁচ লেগে উল্টা পড়ে 7-8টা ফালা নাকি তার বুকের ভিতরে বিঁধে গেছিলো, সে ওখানেই স্পট ডেট হয়ে গেছে। তো এটাই সেই একদম যে পদ্মা দেবী যে 20 মর্তন যে ভিটা, সেই ভিটা এটা। আর এই পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে কালীদহ সাগর। এই কালীদহ সাগরে চাঁদ সওদাগর কিন্তু বাণিজ্য করছিল, এবং যখন সে বাণিজ্য করতে এসে তার নৌকা কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছিল, এবং চাঁদ সওদাগরের 7টা ছেলেকে কিন্তু এই সর্পদেবী যিনি রয়েছেন সেই সর্পদেবী কিন্তু তাকে দংশন করেছিল। যে কালীদহ সাগর কিন্তু এখন আর ওইভাবে ইয়েটা দেখা যাচ্ছে না, কিন্তু এখনও হিন্দুরা এসে এই কালীদহ সাগরে কিন্তু পূজা অর্চনা করেন, এখানে মানাগোনা করেন। আর ওই যে দেখেন বিভিন্ন ধরনের পানা বা দলে কিন্তু ভরে গেছে। এই যে জমিগুলো দেখতেছেন, এই জমির কয়েকটা পরেই কিন্তু যে একদম ক্যানেলের মতো একটা খাল দেখা যাচ্ছে, এটা নাকি আরও অনেক বড় ছিল, গভীর ছিল। এখন কিন্তু কালের বিবর্তনে কিন্তু সেইগুলো ভরাট হয়ে গেছে। এটাই সেই ঐতিহাসিক যে কালীদহ সাগর, সেই কালীদহ সাগর এটা।